জয়পুরহাটের হাটখোলা সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া সরানোর আশ্বাস দিয়েছে বিএসএফ। হাটখোলা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার শাহজাহান সরকার জানান, বিকেলে তাদের সাথে পতাকা বৈঠক হয়। এ সময় আগামীকালের মধ্যে কাঁটাতার সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় ভারতীয় সীমান্তরক্ষীরা। এর আগে ভোরে ঘোনাপাড়া শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে তারা। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর বাধা দেয় বিজিবি। ফ্ল্যাগ মিটিং এর জন্য আমরা বলছি, ফ্ল্যাগ মিটিং এর জন্য আমরা প্রথম আসে নাই, পরে বলছি যে পরে আসবো। পরে আমরা লেটার দিছি, একটা লেটার দিয়ে 3টে টাইম দিছি, 3টে ওনারা আসছে। আসার পরে এটা আমরা গেলাম, যাওয়ার পরে আমরা যখন বললাম যে এটা করা অন্যায় হয়েছে, কারণ হলো যে যদি কোনো কিছু স্থাপনা করতে হয় তাহলে এটা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে করতে হবে। আপনাদের দেশের কর্মকর্তা আমাদের দেশের কর্মকর্তারা মিলে এটা একটা ফয়সালা করে তারপরে করতে হবে। জয়পুরহাট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে হারুনুর রশিদ। তার কাছ থেকে জেনে নেব সেখানকার পরিস্থিতি। হারুনুর রশিদ, আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন সেখানে আজ সকাল থেকেই বর্ডারে যে ঝামেলাগুলো শুরু হয়েছে, যে অসুবিধার সম্মুখীন হচ্ছে এলাকার মানুষজন জানানোর পর, বিজিবি জানানোর পর তারা কাল থেকে হয়তো কাঁটাতারের বেড়াটি তুলে নেবে। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শান্তা, এটি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের ঘোনাপাড়া, এটি 281 নম্বর পিলার। এই পিলারে কিন্তু আজ সকালে কুয়াশাচ্ছন্ন যখন আকাশ ছিল সেই সময় বিজিবি সদস্যরা তারা আমাদের যে সীমান্ত যে রেখা আছে, সীমান্ত রেখা থেকে 20 গজ দূরেই কিন্তু তারা তার কাটা বেড়া দেওয়ার চেষ্টা করে। সেখানে স্থানীয়রা যা দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। খবর দিলে বিজিবি সদস্যরা এসে তারা এই কাজটি বন্ধ করে দেয়। পরবর্তীতে এ নিয়ে বিজিবি সদস্যরা বিএসএফকে বারবার তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করলো, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে তারা কোনো সাড়া দিচ্ছিলেন না। তো বেলা 3টার দিকে লিখিতভাবে তাদেরকে জানানোর পর তারা 3:45টার দিকে বিএসএফ বিজিবি পতাকা বৈঠক বসে। সেখানে বিএসএফ সদস্যরা বিজিবিকে যেটি জানিয়েছেন, বিজিবির এখানে যে ক্যাম্প হাটখোলা বিএপি নায়েব সুবেদার শাহজাহান, তিনি যেটি জানিয়েছেন, বিএসএফরা তাকে জানিয়েছেন যে এটি তার কাটা তারা বন্ধ করে রেখেছেন এবং আগামীকালকে এর মধ্যে তারা তার কাটাটা সরে নেবেন এবং আর করে নতুন করে কোনো তার কাটা বেড়া দেওয়ার তারা চেষ্টা করবেন না। তো এমনটা জানিয়েছিলেন এখানকার বিজিবির পক্ষ থেকে। তো স্থানীয়রা যারা আছেন তারা কিন্তু ওই সীমান্ত ঘেঁষা একদম পিলারের কাছাকাছি বসবাস করেন, তাদের জমি আছে, তাদের যেতে হবে। তো এ নিয়ে তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে সারাদিন তাদের কাটছে, কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। তো এখন পর্যন্ত এলাকার মানুষ যেটা মনে করছেন যে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার পর এখানে এখন বিজিবিরা তো তাদের অন্য স্থানে চলে গেছেন, আবার রাতে কোনো আবার এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয় কিনা। তো সব মিলিয়ে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এখানকার সাধারণ মানুষের মধ্যে। এবং তারা যেটা জানিয়েছেন আগামীকালকে যেটি একটা সিদ্ধান্ত আসার কথা, তারা তার কাটা বেড়া সরিয়ে নেবেন। তো এই সরিয়ে নেওয়ার পরই কিন্তু বা কি হবে এটা নিয়েও কিন্তু স্থানীয়দের মধ্যে আরেকটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তো এই ছিল জয়পুরহাটের এই সীমান্ত পরিস্থিতিতে সর্বশেষ অবস্থা। শান্তা। হারুন, ধন্যবাদ আপনাকে। হারুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জয়পুরহাট থেকে। দর্শক, এবার আমরা লালমনিরহাটে চলে যেতে চাই। লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। চলে যাব তার কাছে। বকুল, সীমান্তের অবস্থা আমরা বিভিন্ন প্রান্তে দেখেছি যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে অনেক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমি লালমনিরহাটের চিত্রটা আপনার কাছ থেকে জানতে চাইবো। কিছুক্ষণ আগেই শুনছিলাম আমরা জয়পুরহাটের কথা, আপনি যদি জানাতেন এখানে কোনো অশান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে কিনা। তো 10 জানুয়ারি শুক্রবার থেকে কিন্তু লালমনিরহাটের যে দহগ্রাম সীমান্ত রয়েছে সেখানে কিন্তু কাঁটাতারের বেড়া নির্মাণ করতে এসেছিল বিএসএফ এর সদস্যরা সাধারণ ভারতীয় জনগণকে নিয়ে। পরবর্তীতে বিজিবির বাধা, স্থানীয় লোকদের বাধায় সেটি কিন্তু থমকে যায়, আটকে যায়। তারপরেও কিন্তু তারা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা সেখানে সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করে। সেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন উত্তেজনা ছড়িয়েছিল দুই পক্ষের মানুষজন। পাশাপাশি দুই সীমান্তের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিজিবি বিএসএফ, তারাও কিন্তু সতর্ক অবস্থানে গিয়েছিলেন এবং তারা এক প্রকার যুদ্ধ অবস্থা একটা তৈরি হয়েছিল, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। তারপরে এক সপ্তাহে কিন্তু সেটি ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ের বৈঠক, রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন পদক্ষেপে সেটি কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে, সীমান্তবাসীর মধ্যে যেটা ছিল সেটি কিন্তু এখন নেই, তবে শঙ্কা এখনো কিন্তু রয়ে গেছে। কেননা এই সীমান্ত কিন্তু প্রথম দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে, তারপরে পরে কিন্তু লালমনিরহাটের দহগ্রামে এই ঘটনা ঘটেছিল। এখন কিন্তু আবারও বিভিন্ন জেলায় এই ঘটনা আসছে, সংবাদ আসছে। এজন্য কিন্তু সীমান্তবাসী আতঙ্কে রয়েছে, শঙ্কায় রয়েছে যে আবারও কোনো
পদক্ষেপ বিএসএফ এর পক্ষ থেকে নেওয়া হয় কিনা, তখন কিন্তু আবারও গোলযোগ লেগে যেতে পারে। এবং সব থেকে শঙ্কার বিষয় যেটি, এখানে যখনই কাঁটাতারের বেড়া নির্মাণের একটা পদক্ষেপ তৈরি হয় তখন কিন্তু বাংলাদেশের বেসামরিক মানুষ, সাধারণ মানুষ এতে জড়িয়ে পড়ে, পাশাপাশি ভারতীয় মানুষ তারাও কিন্তু জড়িয়ে পড়ে। এখানে যেটা দেখা যাচ্ছে যে বাস্তবে আমরা সরেজমিনে দেখেছি, যেদিন বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে এসেছিল তারা কিন্তু ভারতীয় সাধারণ মানুষকে সাথে নিয়ে এসেছিল, ফলে বাংলাদেশি সাধারণ মানুষরাও সেখানে জড়িয়ে পড়ে। এই যে বেসামরিক মানুষজনের এখানে সম্পৃক্ত হওয়া, সেইটি কিন্তু একটি শঙ্কার বিষয়। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, সহিংস ঘটনা ঘটে যেতে পারে। এবং সাধারণ মানুষ যেটি দহগ্রামের সীমান্তবাসী, তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় তারা দহগ্রামে সীমান্ত কেন্দ্রিক নানা ঝামেলায় ভুগছিলেন, এখনো তারা শঙ্কায় রয়েছেন। এবং পরবর্তীতে সেই সীমান্তের কাঁটাতারে বেড়ানোর নির্মাণের পরবর্তীতে 1 সপ্তাহ পর কিন্তু সেখানে সেই কাঁটাতারে বেড়ায় বিদেশি বিভিন্ন খালি মদের বোতল টাঙিয়ে দেয় বিএসএফ। সেটি নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা সমালোচনা চলছিল, এখনো কিন্তু সেই মদের বোতল কাঁটাতারে বেড়ায় ঝুলছে। এবং এটি নিয়েও কিন্তু শঙ্কা রয়েছে। এবং সাধারণ মানুষ বারবার বলছে, আমরা বিজিবির সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা বিএসএফ এর সাথে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন, তাদেরকে বার্তা দিয়েছেন এরকম যাতে পদক্ষেপ সীমান্তে উত্তেজনকর পরিস্থিতি তৈরি না হয় তারাও সজাগ দৃষ্টি রয়েছেন। এবং তারা সাধারণ মানুষকে বুঝিয়ে বলবার চেষ্টা করছেন, শান্ত থাকার চেষ্টা করছেন। তারা বলছেন যে সীমান্ত রক্ষা বাহিনী, বিজিবি, তারা যে কোনো পদক্ষেপ আসলে তারা সেটি মোকাবেলা করবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন। তবুও কিন্তু সাধারণ মানুষের মনে আতঙ্ক কাটছে না, যেহেতু সারা বাংলাদেশে বিভিন্ন সীমান্তে এরকম ঘটনা ঘটছে, আবারও হয়তো এরকম একটা ঘটনা সীমান্তে ঘটে যেতে পারে, এই সংখ্যাটা এখনো কিন্তু রয়ে গেছে। এই ছিল লালমিহাটের সীমান্ত পরিস্থিতি সবচেয়ে শান্ত। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। হিরণ, গত কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, বর্ডারে যেরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই পরিস্থিতি বিবেচনায় আজকে অবস্থা কেমন দেখছেন? সবশেষ খবর জানাবেন। শান্তা, আজকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি চাপাই সীমান্তে। এবং চাপাই সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে। বিজিবি তারা টহল দিচ্ছেন রাত দিন 24 ঘন্টায় বলা যেতে পারে। এবং প্রতিটি জায়গায়, যে জায়গাগুলোতে প্রায় 53 কিলোমিটারের মতো অরক্ষিত রয়েছে, তার মধ্যে চৌখা এবং কিরণগঞ্জের অধিকাংশ জায়গায় আসলে অরক্ষিত, সেই জায়গাগুলোতে মূলত বিজিবি টহল দিচ্ছেন। এবং যারা কৃষকরা রয়েছেন তারা যাচ্ছেন কৃষিক্ষেত্রে যে তারা কাজ করছেন। তবে তাদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। জানেন যে এই বড় ধরনের ঘটনা, এর আগে নজিরবিহীন এই ঘটনা, সেটি কিন্তু আসলে স্বাভাবিক মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে। সেই জায়গাটি কিন্তু মাথায় রেখেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন। যেহেতু কৃষি জমিতে তাদের ফসল রয়েছে, সেই ফসলে পানি দিতে হচ্ছে, বিভিন্ন কাজ করতে হচ্ছে, সেই জন্য কিন্তু তারা যাচ্ছেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, এই কৃষি জমিগুলো কিন্তু খালি আপনি যদি সামনাসামনি এসে দেখেন, পাশাপাশি অর্থাৎ গমের যেই ভারতীয় যে যারা কৃষক রয়েছেন তাদের যে গমের জমি এবং বাংলাদেশের কৃষকদের যেই জমিগুলো রয়েছে, কৃষি জমি দেখা যাচ্ছে সেখানে সবজি চাষ করা হচ্ছে একদম পাশাপাশি। এবং একটা সময় বলা যেতে পারে সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আসলে এই কৃষি কাজগুলো করতো। এই 18 তারিখের পরে কিন্তু এখন বলা হচ্ছে যে চোখে চোখ রেখে আসলে কাজ করতে হচ্ছে। সেটি কিন্তু আসলে এই এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি, জনপ্রতিনিধির সাথে কথা বলেছি, তারা আসলে এটাতে অভ্যস্ত না এবং তারাও চাচ্ছেন দ্রুত আসলে এই সংকটের সমাধান, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করে একটা মানে সহনশীল অবস্থায় বিষয়টি যাতে আসে খুব দ্রুত, সেটি কিন্তু আসলে এখানে স্থানীয় লোকজন যাচ্ছেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় শান্তা, আমি একটু আগে এখানে জনপ্রতিনিধির সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে যখন 18 জুলাই যে ঘটনাটি ঘটেছে সেখানে প্রায় 1000-এর উপরে মানুষ কিন্তু এই সীমান্তে এখানে এসেছে। এবং এই সীমান্তে যখন 1000-এর উপরে মানুষ এসেছে, কৃষি জমিগুলোতে মানুষ নেমে গেছে। অনেকে টিকটক করার জন্য, ফেসবুকে তাদের রিলস বানানোর জন্য, কিংবা বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ এরা কিন্তু স্থানীয় লোকজন কমই ছিলেন, বাইরে থেকে এসেছেন। অর্থাৎ এখানের যারা স্থানীয় না তারা বাদেও কিন্তু বাইরে থেকে চাপায়, রাশে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসেছেন। এসে এই যখন ফসলি জমিগুলোতে নেমেছেন তখন তাদের ফসলি জমিতে কিন্তু ক্ষতি হয়েছে, যার কারণে এখানে যারা প্রতিনিধিরা আছেন তারা চেষ্টা করছেন। এবং একটি কমিটিও আমার যতটুকু জানানো হয়েছে যে এখানে একটি কমিটি গঠন করা হয়েছে যে শুধুমাত্র কৃষকরাই সেই সবজি খেতে যেতে পারবে, এছাড়া অন্য কেউ এই সবজি খেতে যেতে পারবে না। এবং এলাকার ভিতরে যেন বহিরাগতরা না প্রবেশ করে সেই বিষয়ে কিন্তু আসলে স্থানীয় যারা জনগণ রয়েছেন তারা কমিটি করে সেই বিষয়টি মনিটরিং করছেন। আরেকটি বিষয় হচ্ছে
বিজিবির সিওর সাথে আমরা কথা বলেছি আজকে, এবং এই 59 বিজিবি সিও আমাদেরকে যেটা জানিয়েছেন যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের যে বিষয়টি উঠে এসেছে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে হিরণ, বলেছেন। আরেকটি বিষয় আপনিও জানতে বলছিলেন চাই একই আপনার কথা কাছে, যে আপনি বলছিলেন বৈঠকের কথা, একটি আলোচনার কথা চলছে, সেই আলোচনাটা কবে হতে পারে এবং সেই ব্যাপারে আসলে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কি ব্যবস্থা গ্রহণ করছেন এবং কত দিনে আমরা ফলপ্রসূ একটা আশার আলো দেখতে পাবো আলোচনার বিষয়ে, এ ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? শান্ত, একটা সব থেকে বাস্তব বিষয় হচ্ছে এর আগে কিন্তু সীমান্ত এলাকাতে কিন্তু সবসময় আলোচনা হয়। সীমান্ত এলাকাতে দুই বর্ডার রক্ষী যারা রয়েছেন, ভারতের বিএসএফ, বাংলাদেশের বিজিবি, তারা কিন্তু সচরাচরই প্রায় যখনই কোনো সংকট তৈরি হওয়ার হয় তখনই কিন্তু, কিংবা সংকট ছাড়াও তারা কিন্তু পতাকা বৈঠকগুলো করেন নিয়মিতভাবে। সেটি কোম্পানি কমান্ডার লেভেলে হয়ে থাকে। যখন ক্রাইসিস টাইম আসে তখন কিন্তু আসলে সিনিয়র অফিসাররা তখন সেখানে যুক্ত হন। তো এটা কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা এরকম একটা চলমানভাবে এই পতাকা বৈঠকগুলো হয়ে আসছে। তবে এখনকার যে পতাকা বৈঠক সেটি কিন্তু শুধু সীমান্ত এলাকাতেই করলে সম্ভব না। এটি মূলত তারা বলছেন, স্থানীয় লোকজন বলছেন যে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এটি কূটনৈতিক আলোচনা আরও বাড়ানোর দরকার। সেই জায়গাটি থেকে আসলে কোন জায়গাটিতে সরকার আছেন সেই বিষয়টি কিন্তু এখন দেখবার বিষয়, কারণ এখানে সাধারণ জনগণ কিন্তু বারবারই এই জিনিসটাই বলছেন। এবং আপনি জানেন যে আজকেও শুধু চাঁপাইনবাবগঞ্জ না, এছাড়াও জয়পুরহাট, লালমনিরহাট এইসব এলাকাগুলোতেও কিন্তু একই অবস্থা। এবং আরেকটা সব থেকে উদ্বেগের বিষয় সেটি হচ্ছে খুব স্পষ্ট, একদমই স্পষ্ট। আমি সরজমিনে এখানে এসে দেখেছি যে এই জায়গার যে সীমান্ততে কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করতেন তারা কিন্তু এখন চোখে চোখ রেখে কাজ করছেন। চোখে চোখ রেখে যখন কাজ করতে যাচ্ছেন তখন কিন্তু আসলে মূলত সমস্যাটা বাড়ছে। এবং আরেকটি বিষয়, যেই জায়গাতে কাঁটাতারের নির্মাণ কখনোই হয়নি সেই জায়গাটিতে কাঁটাতারের নির্মাণ করতে চাচ্ছেন বিএসএফের পক্ষ থেকে, নির্মাণ করার চেষ্টা করছেন। যেমন এই চাঁপাইনবাবগঞ্জের যেই জায়গাটাতে আমি দাঁড়িয়েছি, এখানের ঘটনা যদি বলি, একটি নদীর পাশে একটি কাঁটাতার তারা স্থাপন করতে যাচ্ছেন, যে নদীটা বাঁক দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে গেছে। তো এই বাঁক ধরেই তারা নির্মাণ করতে চাচ্ছেন, যেটি বাংলাদেশের সীমান্তের মধ্যে। আর সেটি নিয়েই আসলে মূলত এই বাকবিতণ্ডা শুরু হয় 5-6 তারিখ থেকে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি 18 জানুয়ারিতে এই ঘটনাগুলো ঘটেছে। তো এই জিনিসগুলো নিয়ে, এই কাঁটাতার নির্মাণ কিংবা সীমান্ত রাস্তা কোথা থেকে কি হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ে আসলে আলোচনা করাটা খুবই জরুরি। অনেক ধন্যবাদ হিরণ খান, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। হারুন, এই মুহূর্তে নওগাঁর সীমান্ত পরিস্থিতি কেমন জানাবেন? জি, গত 8 জানুয়ারি নওগাঁর বস্তাবর সীমান্তে আসলে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে যে ঝামেলা তৈরি হয়েছিল সেটি 2-3 দিন পরে একটি পতাকা বৈঠকের মধ্য দিয়ে সেটি সুরাহা হয়। এরপরে এখন পর্যন্ত আসলে সেরকম ঝামেলা নেই বললেই চলে, সেটি কিন্তু বিজিবির পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তবে স্থানীয় যারা বাসিন্দা আছেন, বিশেষ করে কাঁটাতার লাগোয়া যাদের আসলে জমি, যারা বিভিন্ন সময় ধান চাষ বলেন কিংবা বিভিন্ন ধরনের সবজি চাষ বলেন, সেগুলো কাজে যারা সীমান্ত এলাকায় যায়, সে কাঁটাতারের আশপাশে যায়, তারা কিন্তু বেশ খানিকটা উদ্বিগ্ন। এবং এমনও গ্রাম আছে যেগুলো কিন্তু কাঁটাতার থেকে মাত্র 150 গজের কাছাকাছি অবস্থান করছে, সেই গ্রামগুলোর মানুষজন কিন্তু বেশ খানিকটা উদ্বিগ্ন। তারা বলছেন যে যেহেতু কেবলমাত্র নওগাঁ নয়, তারা গণমাধ্যমের কল্যাণে বিভিন্ন জেলার খবর জানতে পারছেন, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলার খবর জানতে পারছেন, যার কারণে তারা বেশ খানিকটা কিন্তু উদ্বিগ্ন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় লোকজন বলছে যে প্রতিদিনই বিএসএফ এর যে উপস্থিতি ছিল কাঁটাতারের বেড়ার ওই পারগুলোতে, অর্থাৎ তাদের অংশে, সেই উপস্থিতি কিন্তু বেশ খানিকটা বেড়েছে। এবং বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে কোনো রকমের শঙ্কা নেই, কোনো রকমের ভয়ভীতি নেই। তারা বলেছেন যে বিজিবির যে নিয়মিত টহল সেটির ছাড়াও তারা বাড়তি টহল দিচ্ছে দিন এবং রাতের বিভিন্ন সময়, যার কারণেই আশপাশের যারা গ্রামগুলোর মানুষজন আছেন তাদেরকে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই বলেই কিন্তু তারা আসলে জানিয়েছেন। মোটামুটি এরকমটা ছিল এখন পর্যন্ত। যেহেতু পরিস্থিতি ঠান্ডা আছে, এরপরে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি নিশ্চয়ই আপনাদেরকে জানানো হবে। শান্তা, হারুন, ধন্যবাদ আপনাকে। হারুনুর রশিদ নওগাঁ থেকে সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন।